স্টেটে দিয়েছিল, স্টেট লেভেলে চলে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে, স্টেট লেভেলে চলে গেছে, কলেজ থেকে পাঠাচ্ছে। আমি জানি দিদি তোমার আশীর্বাদ আছে, আমি জানি গো দিদি বড় মার আশীর্বাদ আছে, তুমি আমার সব গো দিদি, প্রণাম জানাই তোমাকে। হ্যাঁ বোন, গুড মর্নিং। তুমি যে বেবির জন্য টিপসটা দিয়েছিলে খুব কাজে লেগেছে, খুব কাজে লেগেছে। আমার বোন বলল যে রাত্রিবেলা শান্ত হয়ে মেয়ে ঘুমোচ্ছে একেবারে, ওই জন্য তোমাকে আমি এটা বলে দিলাম ফিডব্যাক, যে সত্যি খুব কাজে লেগেছে। আর জানি না যে তুমি কি বলবো, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বড় মায়ের কৃপায় যেন সবাই খুব ভালো থাকো। সামনে আসছে আমাদের কৌশিকী আমাবস্যা। 22 তারিখ শুক্রবার হচ্ছে আমাবস্যা পড়ছে সকাল 11টা 54। আর শনিবার মানে 23 তারিখ সকাল 11টা 24 কিন্তু ছেড়ে যাচ্ছে। তো চলো, তোমাদের জানিয়ে দিলাম। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছো, দিদি ভাই মায়ের জন্য মূল্য পাঠাবো পুজোর জন্য, তো কবে পড়েছে একটু বলে দাও। একজন একজন করে বলাটা সম্ভব হয় না, সেই কারণে আমি জানিয়ে দিলাম। তো চলো এবার আমরা ঘটনায় যাব। কালকে আমি ঘটনা দিতে পারিনি, কারণ কালকে এক বোন তার পরিবারের সাথে আসে মায়ের আশীর্বাদ নিতে। হ্যাঁ, মিনি ব্লগ অবশ্যই পাবে, এখনো এডিট করা হয়নি, করে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এখন আমরা ঘটনায় যাই। আমাদের ঘটনাটা আসে হচ্ছে রাজস্থান থেকে। আজ থেকে প্রায় 1.5 কি 2 বছর আগে রাজস্থানের একটি ঘটনা আমি তোমাদের বলেছিলাম। আর রাজস্থানে যে ঘটনাটা বলেছিলাম, ঘটনাটা তোমরা সবাই কিন্তু খুব পছন্দ করেছিলে। অনেকে তারপরেও তোমরা বলেছিলে, দিদি ভাই তুমি রাজস্থানের আমাদেরকে ঘটনা বলো। দেখো, ঘটনা আমার কাছে যদি না আসে আমি কোথা দিয়ে বলবো, তাই না? রাজস্থানের ঘটনা ইদানিং আমার কাছে দুটো এসছে, তার মধ্যে আমি একটি সিলেক্ট করেছি, যে ঘটনাটা তোমাদেরকে এখন বলবো। যে ভাই ঘটনাটা শেয়ার করে, ভাই বলে, দিদি আমি কিন্তু কলকাতার ছেলে, আমরা দু ভাই। আমার বাবার বয়স হচ্ছে এখন 82 বছর, আমার মায়ের হচ্ছে 66 বছর মায়ের বয়স। আমার বাবা আমার মা যথেষ্ট বয়স হয়েছে, ওনারা বৃদ্ধা হয়েছেন। সত্যি কথা বলতে আমাদের কলকাতায় সেরকম ভাবে কোনো কাজ নেই। কাজ বলতে গেলে নয় নিজের কোনো বিজনেস করতে হবে, নয় কোনো চপের দোকান, ছোটখাটো কিছু তোমাকে করতে হবে, আর না হলে পারে তোমাকে করতে হবে কি, বাইরে গিয়ে কোনো কাজ করতে হবে। বাড়ি থেকে যদি মাকে বাবাকে বলি যে বাইরে আমি যাচ্ছি, জোগাড়ির কাজ বললে আমাকে বাড়ি থেকে যেতে দেবে না। দিদি ভাই আমরা দু ভাই মোটামুটি শিক্ষিত, এ না যে আমরা গন্ডমূর্খ বা আমাদের কালির বিদ্যে নেই, কিন্তু কলকাতায় থেকেও এই রঙের কাজ জোগাড়ির কাজ করা যায়, কিন্তু করতে পারবো না এই কারণে শুধু আমাদের পরিবারটাই খুব খারাপ একটা জায়গায় স্মৃতিশীল। কিন্তু আমার জেঠু, আমার কাকু, আমাদের যে আশেপাশের আত্মীয়টা আছে, সবার মানে আর্থিক অবস্থা খুবই ভালো, শুধু খারাপ একমাত্র আমাদের। এখানে থেকে যদি আমি কোনো কাজ করতে যাই, তাহলে পারে তারা সমানে আমাদের পেছনে লেগে যাবে, তারা সমানে বলতে থাকবে নানা রকম বাজে কথা, যেই কথা আমার বাবা মা হয়তো নিতে পারবেন না। কারণ একটা জিনিস, আমার বাবা মা কোনোদিনই লোকের চেয়ে, লোকের মেরে, কারোর কাছ দিয়ে মিথ্যে কথা বলে কখনো আমার বাবা মা খাননি, আমাদের মুখে সেই অন্ন তুলেও দেননি। তো সৎ পথে হেঁটে খাবো, তারপরেও যদি মানুষ দুটো কথা তোমার বিষয়ে বলতে থাকে কিরকম লাগে। যাই হোক, আমি কলকাতায়, আমি আমার ভাই কোনো কাজ পাইনি, আর আমাদের কাছে আর্থিক অবস্থা এতটা ভালো ছিল না যে আমরা নিজেরা কোনো দোকান টোকান দেব, এরকমও কিছু আমাদের হাতে কোনো ফাইন্যান্সিয়াল খুবই প্রবলেম ছিল। যার কারণে আমি আমার ভাই একজনের সাথে কথা বলি, কারণ আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল যখন আমরা কলেজে পড়তাম, অনেকেই
চলে গেছে বাইরে, কেউ চলে গেছে প্রবাসী হয়ে গেছে, কেউ ধরো সৌদি চলে গেছে, কেউ দুবাই চলে গেছে সোনার কাজ করছে, নানা রকম নানা জায়গায় চলে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি। কারণ আমার ভাই আমি যদি চলে যাই তাহলে আমার বাবাকে মাকে কে দেখবে, যার কারণে আমরা যেতে পারিনি। কিন্তু কিন্তু আমার বাবা একদিন আমাকে দেখে জানায় যে শোন, এখানে কোনো কাজ বাজ নেই, চোখের সামনে যদি কোনো কাজ করিস লোকে দেখলে দুটো মন্দ কথা বলবে, খারাপ কথা বলবে, ওর থেকে ভালো যদি বাইরে কোনো জায়গায় গিয়ে, লোকের বাড়িতে তো এখন ছেলেরাও কাজ করে, শুধু মহিলারাই কাজ করে না, বাসন মাজার, ঘর ঝাড় দেওয়া, রান্নার, সে আমাদের এখানেও করে, আমরাও জানি। তো কাজ তো কখনো ছোট বড় হয় না, তুমি কাজ করছো রীতিমতো শরীরে খেটে, কাজ করে তুমি টাকা উপার্জন করছো, তুমি এমনি তো কারোর কাছ দিয়ে গিয়ে এই টাকা দে গলায় ছুরি ধরে তো বলছো না। বাবা আমাকে বলল যে দেখ, তুই একটা কাজ কর, তুই বাইরে গিয়ে কথা বল, তোর তো আরো বন্ধুরা গেছে, যদি মনে হয় তুই বাইরে গিয়ে কাজ কর, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো আমার ভাইকে সত্যি কথা বলতে আমি নিয়ে যেতে চাইনি। বাবা বলল যে না, ভাইকেও নিয়ে যা, কারণ আমরা বুড়ো বুড়ি ঠিক আছে, এখানে জ্যাঠা কাকা তো আছে আমাদের দেখার মতো, কিন্তু একা তোকে পাঠালে আমাদের চিন্তা হবে, দু ভাই থাকলে তার একটা জোট থাকবে, তুই যা, ভাইকেও নিয়ে চলে যাই কাজে। এবার শুরু হলো ঘটনাটা। আমরা যাদের সাথে কথা বলে যাই সে কলকাতায় থাকে, সে কলকাতা থেকে যে রাজস্থানে যে কন্ট্রাক্টর আছে সে কিন্তু বাঙালি, রাজস্থানী, তার বেশ প্রতাপশীল সে। তো সেখানে চলে যাই, যাবার পর ফোন করে বলে দেয় যে আমার এরকম দুটো ছেলে পাঠাচ্ছি কলকাতা দিয়ে, ওদের যেন কাজটা এভরিডে হয়, এই জিনিসটা কিন্তু মোটামুটি লক্ষ্য রাখতে হবে। সেখানে বলে আমাদেরকে পাঠানো হয়, আমরা চলে যাই, কেন আমাদের প্রত্যেকদিন যদি কাজ না দেওয়া হয় তাহলে আমরা ওখানে গিয়ে কি খাবো, কোথায় থাকবো, বাড়িতেই বা বাবা মাকে কি পাঠাবো, কারণ আমরা তো গেছি যাতে আমরা বাড়ি ঘর করতে পারি, বাবা মা ওষুধ খেয়ে সুস্থভাবে থাকতে পারেন, তার জন্য। তো আমাদের যে ভাই ঘটনাটা পাঠান, বড় ভাই বলেন দিদি ভাই, ওখানে যাওয়ার পর আমাদেরকে আরো যারা ওখানে লেবার আছে বা মিস্ত্রি আছে ওদের সাথে আমাদের থাকতে দেয়, কিন্তু দিদি ভাই আমরা না ওখানে থাকতে পারিনি। আমার ভাইয়ের সাথে ওখানেরই কিছু ছেলের মারপিট হয়, কারণ আমাদের মানে কলকাতাকে তুলে অনেক রকম কথা বলছিল, কলকাতা বাঙালিরা এরম হয় ওরম হয়, এইসব কথা শুনে মানে ওর খুব আত্মসম্মানে লাগে, ও ওদেরকে উত্তর দেয়, ওই নিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ে, মানে ওরা তো ইচ্ছাকৃত গায়ে পড়ে অশান্তিটা করছে, আমার ভাই তো সেই জিনিসটা বুঝতে পারিনি। তো তখন আমরা কলকাতায় ফোন করি, যে আমাদের পাঠিয়েছিল তাকে বললাম দাদা এরকম আমার ভাইয়ের সাথে এখানে মারপিট হয়েছে, ওরা আমাদেরকে অনেক রকম এরকম ছোট বড় কথা বলছে, দাদা তুমি একটা কাজ করো, আমাদেরকে অন্য কোনো জায়গায় থাকার একটা ব্যবস্থা করে দাও, আমরা এখানে থাকবো না। সেখানে দাঁড়িয়ে যখন কলকাতায় বলা হলো যে আমার ভাইয়ের সাথে এরকম ওরা ব্যবহার করেছে, তখন কলকাতা থেকে ফোন করে রাজস্থানে যে হেড ওখানে মিস্ত্রি ছিল, যে পুরো কন্ট্রাক্ট নিয়ে লেবার মিস্ত্রি মজুরি সব খাটাতো, ওনাকে বলা হয় হেড। তখন সে আমাদেরকে একটা বাড়ি ঠিক করে দেয়, বললো তোরা দুই ভাই ওখানে একা থাকতে পারবি বল, তোদের খাবার দাবার কোনো রকম করতে হবে না, তোরা ওখানে থাক, উল্টে তোরা ওখানে থাকলে তোদের একটা টাকাও দেব। তো আমরা ভাবলাম বাহ, আমরা তো কাজে এসছি, কাজও করব, কাজ করলে ভালো টাকা ওখানে, এবার আমাদের কলকাতার থেকে অনেকটাই বেশি পাওয়া যায়, তো কাজও করব, আবার বাড়িতে ফ্রিতে থাকছি, খাবারও রান্না করতে হবে না। বলেছে মিস্ত্রি দাদা যে খাবার ওই ঘরে রান্না হবে, মানে যেখানে আমরা আগে থাকতাম পারলাম না ওইখানে খাবার রান্না হবে, ওখান থেকে আমাদের জন্য প্রত্যেকদিন ছেলে এসে দুজনের খাবার দিয়ে যাবে দুবেলাই। শুধু ওই বাড়িতে থাকলে আমাদেরকে একটু ডিসিপ্লিন মেনটেন করে থাকতে হবে, যেন কোনো মেয়ে খেয়ে না আসে, এরকম অনেকে করে, তো এইগুলো আমাদের নিয়ম বলে দিয়েছিল যে মদ টদ খাবে না, কোনো মহিলা টহিলার সঙ্গ এসব করতে পারবে না, কিন্তু তোমরা এখানে থাকলে তোমাদেরকে দুজনকে মাসে
20,000 না 18,000 টাকা মাইনে দেবে। তো দু ভাই খুব খুশি। যে বড় ভাই ঘটনাটা আমাকে পাঠায়, বড় ভাই বলছে, দিদি মানে আমি ভাবছি যে কি কপাল আমাদের, যেখানে আগে ছিলাম ওখানে গরু মোষের মতো সবাই একসঙ্গে থাকে, মানে ঠেলামেলি চাপাচাপি করে, সেখানে আমি আর আমার ভাই একটা মানে প্রাসাদের মতো বাড়ি করা, মানে ওখানে না মনে হচ্ছে লোক বসবাসই করেনি। তো পরে জানতে পারলাম যে ওইটা একটা মানে হোটেল, হোটেল কিন্তু চালু করা হয়নি, হোটেলটা বন্ধ অবস্থায় রয়েছে। ওরকম পড়ে থাকলে যদি কোনো দুষ্কৃতীদের ওখানে আনাগোনা, জানো তখন কি হচ্ছে চারপাশে, যার কারণে দুটো লোক রেখেছে, মানে ওই দুই ভাইকে। ওদের কাজ ছিল ওই সকালবেলা উঠে ঝাড় দেবে, তারপর সপ্তাহে একদিন করে মোছামুছি করতে হবে, বা ধুয়েও দিতে পারো। পুরো তো মার্বেল টাইলস করা, আর রাজস্থানে তো টাইলস অনেক সস্তা জানো। তো বলছে যে আর যে সামনে একটা বাগিচা ছিল ফুলের গার্ডেন, সেগুলোকে রক্ষণাবেক্ষণা করতে হবে, জল দিতে হবে, পচা পাতা ফুল সেগুলো কেটে ফেলতে হবে, এই হচ্ছে ওদের কাজ। তাই ওদের 20 কি 18,000 টাকা এরকম বলেছিল ভাই, যে ওদের স্যালারি ছিল 20 থেকে 18 এরকম। আর ওরা জোগাড়ের যে কাজের জন্য এসছে কলকাতা থেকে, ওই কাজও যদি ওরা গুনে গুনে ধরো দুটো করেও করে মোটামুটি, তাও ওদের হাসতে হাসতে, মানে ওদের তো রান্নাও করতে হচ্ছে না, পুরো টাকাটা সেভিং হচ্ছে, রান্নাও তো ওই মিস্ত্রি পাঠাচ্ছে, ওদের পুরো বলতে গেলে 40,000 ওরা হিসাব করে। ওরা যদি টাকা খরচা না করে 40,000-এর ওপরে দু ভাইয়ের মান্থলি ইনকাম হবে। তো ওরা তখন বলল যে ভাই, দু ভাই আলোচনা করে, বড় ভাই বলছে যে দিদি ভাই, আমি আমার ছোট ভাইকে বললাম আমরা একটা বছর থাকি, একটা বছর এখানে কাজ করি, একটা বছর কাজ করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। একটা বছরে যদি 40,000 করে হয়, অনেক টাকা, হিউজ পরিমাণের টাকা। তো আমরা গিয়ে আমরা কলকাতায়, ওদের নেক্সট স্টেপ ছিল, ওদের মানে পরবর্তী প্রতিশ্রুতি দুই ভাইকে দেয় যে আমরা কলকাতায় গিয়ে আমরা একটা খাবারের হোটেল দেব, একটা মানে নিজের জমিতে না, একটা হোটেল লিস্ট নেবে, নিয়ে ওরা সেই হোটেলটা চালাবে দু ভাই, আর দু ভাইয়ের হোটেল নাম দেবে। মানে ওরা এটা, মানুষের একটা তো সবার মানে ইচ্ছে থাকে, আশা আকাঙ্ক্ষা ধারণা থাকে, তো ওরা বলে আমরা এটা করব। খুব ভালো কথা। বলছে দিদি ভাই, আমরা প্রথম রাত ওখানে রয়েছি, আমাদের দোতলায় একটা বিছানা ছিল, একটাই বিছানা, মানে কোনো তোষক ফোষক কিছু নেই, শুধু ওই গায়ে দেওয়ার জন্য দুটো কম্বল ছিল, আর ছোট ছোট সিঙ্গেল কম্বল, আর ওই বিছানার মধ্যে একটা পাতলা মাদুর পাতা খাটের ওপর, আর কিছু নেই, মানে ওই চৌকি টাইপের চারপাই বলে, ওর মধ্যে আমরা শুতাম। আর কিছুই নেই বাড়িতে, পুরো ফাঁকা। আমাদের জামা কাপড় ব্যাগ ওই ঘরেই একটা দেয়ালের কোণে, ওই ব্যাগের মধ্যেই পড়ে থাকতো, পড়তাম রাখতাম ওই ওরকমই। আর বাড়িতে কোনো আসবাবপত্রই নেই, শুধু ওই থাকার জন্য একটা চৌকি আর দুটো কম্বল, ব্যাস। তো আমার ভাই আর আমি দোতলায় থাকতাম, তুমি 3 তলাতেও থাকতে পারো, 1 তলাতেও থাকতে পারো, আমরা দোতলায় থাকতাম। এবার হয়তো আমরা জানি যে আগে হয়তো কেউ ছিল, সে হয়তো দোতলায় থাকতো, তাই জন্য দোতলায় ওই চৌকিটা রাখা আছে। রাতের বেলা আমরা শুয়ে আছি, সারাদিন এদিক ওদিক করেছি, মানে শরীরটা খুব একটা দুজনেরই ভালো নেই, টায়ার্ড লাগছে, শুয়ে রয়েছি। হঠাৎ করে তখন আনুমানিক সময় রাত 2টো বাজে, আনুমানিক সময় রাত 2টো। হঠাৎ করে প্রথমেই একটা কিছু কাছের গ্লাস টাইপের পড়ে ভাঙার শব্দ পাই, কিন্তু কাছের গ্লাস গ্লাস কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আমরা তো কোনো কিছু নিয়েই আসিনি খাবার দাবারের, আমাদের তো সব দিয়ে যায় না, জলের বোতল আছে আর জল ভরি, আর মোটামুটি আমাদের খাবার দাবার সব দিয়ে যায়, আমাদের তো কিছু লাগে না, খাবার থালা টালা সব ওরাই দিয়েছে, আমরা তো কিছু নিয়ে যাইনি। এইবার রাত 2টোর সময় একটা কাছের গ্লাস ভাঙার শব্দ প্রথম হলো, প্রথম রাত প্রথম দিন ওই হোটেলে। আচ্ছা, তারপর আমি উঠলাম, উঠে আমি আমার ভাইকে ডাকলাম, কেন একটা অজানা জায়গা, 3 তলা একটা বিশাল বড় একটা হোটেল, মানে আমরা দুইজন প্রাণী রয়েছি, একটা ভয়ে তো মনে আতঙ্ক লাগবে, একটা অজানা পরিবেশ। আমার ভাইকে আমি বললাম
যে ভাই 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 একটু ওঠ না ভাই, তোর সাথে একটু কথা আছে। তো তখন আমার ভাই বলল যে কি রে দাদা, এত রাতের বেলা তুই আমাকে ডাকছিস কেন? আমি তখন বললাম যে এই ভাই একটা না কিছু আওয়াজ হলো, দেখ মনে হলো কিছু পড়ে ভাঙলো দেখ বাইরে। তো বলছে বাইরে আওয়াজ হলে তুই ঘরে কি করে পাবি দোতলার উপর? বলছে আরে না, বাইরে বলতে দেখ না কিরম কাছের কাজ ভাঙার। তো তখন বড় দাদা বলছে আরে হতে পারে, আশেপাশে তো রাস্তা, আরো হোটেল আছে, হতে পারে কেউ কাঁচ টাচের মধ্যে ঢিল মারে না, যেটা আমাদের কলকাতায় তো খুবই হয়। কারোর বাড়ি সুন্দর করে করা থাকলে দেখবে ভালো তো মানুষ দেখতে পারে না, নিজেরা করতে পারবে না তো তারা ক্ষতি করবেই মানুষের। তো ওই ঢিল মারবে, এই করবে ওই করবে, তো করতেই থাকে। তা ভাই আমাকে তখন বলে দিদি যখন গ্লাস ভাঙার আওয়াজটা হলো, আমি আর আমার ভাই দুজনে উঠলাম। আমি জানি হয়তো কোনো জানলা তো সব কাঁচ দিয়ে করা, কাঁচের গ্লাস, তো হয়তো কেউ ভেঙে দিয়েছে। তো আমরা জানলাগুলো সব না পুরো লাইট অন করে আমরা দেখছি। হট করে যখন আমরা দোতলা দিয়ে একদম নিচে আসি, দেখলাম হট করে অন্ধকার হয়ে গেল, পাওয়ার কাট। আমার ছোট ভাই আমাকে বলছে যে দাদা, বড়দা আমার খুব ভয় লাগছে বড়দা, নতুন জায়গা, প্রথম দিন দাদা, এরকম ভাবে কারেন্ট চলে গেল। কি রে দাদা? আমি তখন বললাম যে দেখ ভাই, ভয় তো আমারও লাগছে, একটুখানি দাঁড়া। দাঁড়ালে দেখবে অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখে একটু হালকা একটা আলো দেখা যায়। আমি বললাম একটু দাঁড়া। তারপরে আমরা উপরে উঠে, টর্চ তো আমাদের কাছে আছে, কারণ আমরা যে কন্ট্রাক্টর আমাদের ওখানে রেখেছে সে আমাদের বলেছিল টর্চ সবসময় রাখবে, টর্চ ছাড়া চলাফেরা করবে না। এখানে লোডশেডিং হওয়াটা একটা মানে হ্যাবিট, ওখানে হয় লোডশেডিং, হয় মাঝে মাঝেই হয়। তো ভালো কথা, আমাদের মনে ছিল না, প্রথম দিন ভুলে গেছি। তো যাই হোক, আমরা কোনো রকম দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে আমরা উপরে যাই। উপরে যেতেই যখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে দোতলা দিয়ে, তখন আমার ভাই দাদা বলেই না উল্টে পড়ে গেল। আমি অন্ধকার বলছি ওটো 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 ওটো, মানে বুঝতে পারছি একটা খুব ভালো করে জিনিস, যে অন্ধকারটা শুধুমাত্র আমাদের হোটেলে, বাইরে কাছ দিয়ে বাইরের আলো দেখা যাচ্ছে, পাশেই রাস্তা আছে, রাস্তায় লাইট জ্বলছে, ওখানে দূরে দূরে আরো হোটেল আছে, যে হোটেলগুলো রীতিমতো রাতের বেলায় বাইরের লাইট জ্বলছে, শুধু অন্ধকার আমাদের হোটেল। তো আমি বললাম কি রে, পড়ে গেলি কেন? হ্যাঁ এখানে তো কিছুই নেই, সিঁড়ি দিয়ে উঠে সোজা রাস্তা পড়ে গেলি। আমার ভাই বলছে না, আমার পায়ে একটা বড় ধরনের কিছু লেগেছিল, আমি তো তোর আগে ছিলাম, আমার লেগেছিল। তা আমি বললাম কি লাগবে? তো কি লাগবে? আর দুজনেই খুব ভয় পাই, মানে নানা রকম আমরা ভূতের বই তো আগাগোড়াই গল্প বই, বন্ধু বান্ধবের মুখে শোনা অনেক কিছু, তো ওইগুলো না মনে পড়ে দেখবে, মানে ভয়ের জায়গায় থাকলে ভয় পেলেও সব মনে পড়ে। আমরা টর্চ নিয়ে এসে আমরা না টর্চ দিয়ে দিয়ে দেখছি। বলছে দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, আমরা দেখলাম যেরকম ভাবে হামা দিয়ে বাচ্চারা যায়, ওই রকম একজন বয়স্ক লোক, যার মাথা পুরোটাই মানে ন্যাড়া, চুল নেই, গায়ের রংটা ফ্যাকাশে, উলঙ্গ, রোগা একদম, মানে হামাগুড়ি দিয়ে না, মানে কি বলবো, সিঁড়ি দিয়ে এত তাড়াতাড়ি উঠে গেল 3 তলায়, দোতলা দিয়ে সিঁড়ির মধ্যে বসেছিল। বলছে দিদি ভাই এই দেখে আমার ভাই না বলছে দাদা আমার না খুব বুকে ব্যথা করছে, দাদা কি দেখলাম, দাদা তুই দেখেছিস? তখন আমি বলছি হ্যাঁ ভাই, আমিও তো দেখেছি, আমিও দেখেছি যে এরকম একটা বয়স্ক লোক, মানে তখন ভাই আমি দুজনেই বুঝতে পেরেছি এটা কোনো বয়স্ক লোক না, যাকে দেখছি সে একটা আত্মা, কোনো খারাপ জিনিস। তখন ছুটতে ভাইকে বললাম ভাই সোজা রুমে, রুমে দৌড়ে ঢোক। দুজনেই হাত ধরে ব্যাক করে দুজনেই রুমে, রুমে গিয়ে দরজা বন্ধ করে দু ভাই খুব কাঁদি, খুব কাঁদি। কারণ কান্নার এখানে দুটো কারণ। বড় ভাই বলে দিদি ভাই এক ছিল একটা কারণ, সেটা হচ্ছে আনন্দের, যে আমরা দু ভাই যদি এখানে 18-20 হাজার টাকা পাই, আর আমরা বাইরে যদি জোগাড়ের কাজ করি, মোটামুটি 40-45 হাজার আমরা ইনকাম করে বাড়িতে পাঠাতে পারবো, কারণ আমাদের খাবারটা লাগছে না।
খাবারের পয়সাটা টোটালি বেঁচে যায়, আমাদের কোনো নেশা ভাঙ কিছুই নেই, তো পুরো টাকাটা আমরা বাঁচাতে পারবো, এই হচ্ছে এক কারণ। তার জন্য কষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত, এত ভালো ছিলাম, এখন ভয় লাগছে যে আমরা দুজন যে রয়েছি রাতের বেলা, আমাদের সাথে কোনো রকম কোনো অন্যায় অপরাধ আমরা তো করিনি, কিন্তু আমাদের সাথে খারাপ কিছু না ঘটে যায়, তাহলে আমরা কি করব, কোথায় যাবো এই রাতের বেলা? আর ওখানে ঠিকাদার বা ওখানে যারা আছে তাদেরকে এখন এই সময় মানে দেখে দেখে বা ফোন করে তাদের কোনো লাভ নেই, তারা কেউ এখন আসবে না। এখন আমরা কি করব? তো সব কথার এক কথা, আহ আমি আমার ভাই দুজন দুজনকে ধরে খুব কাঁদলাম যে ভাই রে, আমাদের কপালটাই খারাপ, আমাদের কপালটাই খারাপ, আমাদের আর কিছু হবে না, আমাদের ওই কলকাতাতেই ফিরে যেতে হবে, যেই দেশে কোনো কাজ নেই বাজ নেই কিচ্ছু নেই, শুধু আছে মানুষের প্রতি হিংসা। তুমি ভালো করছো, ও কেন করতে পারছে না, হিংসা ছাড়া কিচ্ছু জানে না। তো তখন দু ভাই সারা রাত বসে থাকে, ভাবো ওদের সাথে কি হচ্ছে, শুধু ভাবো যে তোমারই বাড়িতে, তুমি যেই বাড়িতে বসবাস করছো সেই বাড়িতে হট করে যদি লোডশেডিং হয়ে যায় আর তুমি ওই সময় উঠে ওয়াশরুম যাচ্ছ, তোমার একটা বড় ভারী কিছু পায়ে লেগে তুমি যদি উল্টে পড়ো, তারপর টর্চ এনে দেখছো তোমারই ঘরের মধ্যে এরকম একটা অশরীরী হামা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুরো গা ফ্যাকাশে, চোখগুলো কালো, যার চোখের কোথাও দেখা যাচ্ছে চোখের সাদা মণি নেই, চোখের কালো মণি সাদা অংশ কিছুই নেই, তাহলে কিরকম লাগবে? দু ভাই কোনো রকম প্রাণে মানে দুজন দুজনকে ধরে রাতটুকুনি কাবার করে। সকালবেলা যে ঠিকাদার রাখে তাকে ফোন করে, ফোন করে সবটা বলে। ঠিকাদার তখন বলছে তাহলে তোরা একটা কাজ কর, নয় ওখানে তোদের থাকতে হবে, নাহলে তোদের চলে যেতে হবে কলকাতায়, কোনো কাজ নেই, কাজের থেকে বড় কথা তোরা থাকবি কোথায়? আমরা যেখানে আরো ছেলেরা থাকে ওখানে তোর ভাই মারপিট করেছে, তখন দোষটা আমার ভাই রয়ে গেল, ওরা মারপিট করেছে ওটা ব্যাপার না, আমার ভাই মারপিট করেছে। বললো তাহলে তোর ভাই মারপিট করেছে, তোরা তো ওখানে থাকতে পারবি না, তাহলে তোরা একটা কাজ কর, তোদেরকে আমি টিকিট করে দিচ্ছি, কিছু টাকা দিচ্ছি, তোরা কলকাতায় বাপাস চলে যা। তখন দু ভাই প্রতিশ্রুতি করলো যে আমরা এইখানেই থাকবো। হ্যাঁ, বড় ভাই বলে দিদি ভাই, আমার মা বাবাকে আমরা কি বলবো এসে, যার কারণে আমি আমার ভাইকে বললাম যে আমরা এখানেই থাকবো। মানে ভাই হচ্ছে সব থেকে বেশি ভীতু, ছোট তো, ভাইয়ের বয়স কিন্তু 21 বছর ছোট, আর যে বড় ভাই 27 বছর বয়স। ওরা সকালবেলা দুজনে হোটেল থেকে তালা টালা দিয়ে বেরোয়, পুরো হোটেল 3 তলা ওদের আন্ডারে, বেরোয়। ওরা বেরিয়ে, রাজস্থানে কিন্তু অনেক তাবর তাবর ওঝা তান্ত্রিক আছে, ওরা ঘুরতে 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 লোকালে লোকের সাথে পরিচয় করে আস্তে আস্তে ক্যাব ভাড়া করে, ক্যাবে করে, ওরা তো কিছু চেনে না, ঘুরতে ঘুরতে ওরা একটা দরবারে যায়, ওই স্থানীয় লোকরা বলে ওখানে যাও। ওরা ওখানে যাবার পর সবটা শোনে, শুনে তখন বলছে যে ওই যে মঞ্জিলা আছে ওটাকে না, ওরা ওখানের লোক ওই হোটেলের ওখানটা জায়গাটা মঞ্জিলা বলে, বলছে ওখানে যে ওই मंजिला আছে वहां पर तुम लोग ठहरे हो ना, वो जो होटल है वो होटल हॉन्टेड है, उसका जो माटी मिट्टी है ना, उसका जो नीच भाग, वो पहले वहां पर जो कब्रिस्तान था, वहां पर कब्रिस्तान था, जो प्रमोटर उस जगह को सेल किया है, जो उस जगह को खरीद लिया, सब कुछ जानते हैं, पर वो सब कुछ यही समझ के ले लिया। যখন ও কিনে নিল, ও ভাবে যে কিছু হবে না, নেওয়ার পর ও কিন্তু হোটেলে রিসেপশনে লোক রেখেছিল হোটেল ভাড়ার জন্য, এমনকি হোটেলে লোকও আসে, রাতের বেলায় লোক পালিয়ে যায়, কারণ ওই হোটেলে তুমি যদি থাকো, একদিন দেখেছো তোমার ঘরে অ্যাংড়ে অ্যাংড়ে মানে হামাগুড়ি দিয়ে হাঁটছে, তুমি আবার কিছুদিন পর দেখবে কোনো অশরীরী ঝাড় দিচ্ছে, কোনোদিন দেখবে কোনো অশরীরী খাবার নিয়ে যাচ্ছে, কিছু একটা খাবারের মতো, কোনোদিন দেখবে দাঁড়িয়ে আছে তোমায় দেখছে সিঁড়িতে, সিঁড়ি দিয়ে তুমি নামছো, কোনো সময় দেখবে কোনো অশরীরী দুজন উপরে উঠছে। কারণ
কবরে যারা আছে তারা ওই যখন ওই বিল্ডিংটা হয় হোটেলটা, তখন না ওই কবরের মানে যা ডেড মানে হাড় ঠাড় ছিল সেগুলো সব ওরা তুলে নিয়ে গিয়ে জঙ্গলে অন্য জায়গায় ফেলে দেয়। ওগুলো যে করেছিল তার খুব বড় ভুল হয়েছে, কারণ ওরা তো ওদের কবরে মাটিতে বিশ্রাম করছিল, শুয়েছিল, তাই না? মৃত্যুর পর তো ওরা ঘুমাচ্ছিল। তো ওরা মৃত্যুর পর ঘুমিয়ে ওদের আত্মার মুক্তির জন্য অপেক্ষা করছিল। ওদেরকে ওখান থেকে কেউ তুলে যদি ফেলে দেয়, যেখানে ওদের কুকুরে খাচ্ছে, বিড়ালে খাচ্ছে, শিয়ালে টেনে নিয়ে যাচ্ছে, এরকম জায়গায় যদি ফেলে দেয়, তাহলে পারে সেই আত্মাগুলো কোথায় যাবে? আত্মাগুলো তো বাসস্থানেই, ওর বাসস্থান করে দিয়েছে, ব্যবসার জায়গা প্রতিষ্ঠা করে দিয়েছে একটা হোটেল, তাই তো? তখন কি করে, সেই আত্মাগুলো ওই হোটেলের মধ্যে থাকতে শুরু করে। ওই হোটেলে অনেক আত্মা আছে। ওই হোটেল এখনো বন্ধ, এখনো ওই হোটেল বন্ধ, রাজস্থানে আছে। যদি কেউ ভাবো আমার কাছে নাম জানতে চাইছো, তাহলে হোয়াটসঅ্যাপ করতে হবে। এখানে আমি কাউকে নাম বলবো না, সে পুরী হোটেল হোক, দীঘা হোটেল হোক, তারাপীঠ হোক, দার্জিলিং হোক, শিলচর হোক, এনি প্লেস আমি নাম এখানে বলবো না। কারণ কালকে আমাকে একজন বলেছে কমেন্টে, ওর কথাটা একদম ঠিক, যারা আমার ভালো চায় তারা ভালো চাইবে, ভালোই বলবে। তো আমি এখানে আর বললাম না, আমি নাম বলবো, অবশ্যই বলবো, কিন্তু পার্সোনালি বলবো হোয়াটসঅ্যাপে। যারা নাম জানতে এত আগ্রহী তারা এখানে কমেন্ট করবে না, জানার হলে হোয়াটসঅ্যাপ করবে। তো ঘটনাটা এতটাই ছিল। তবে সেই ভাইরা এখন কলকাতায় চলে এসছে, এসে নিজেরা কাপড়ের দোকান করেছে বড় বাজারে, ভাড়া নিয়ে কাপড় দু ভাই বিক্রি করে। আর কিন্তু তারা ওখানে থাকেনি, 5 মাস ছিল, 5 মাস, আর পারিনি থাকতে। চলো এবার তোমাদের আমি কমেন্টে নামগুলো বলি। প্রথম কমেন্ট আজকে করে ফেলেছে কিন্তু পাপ্পু দে ভাই, পরপর দুটো। তারপরে সরি, হ্যাঁ পাপ্পু দে ভাই। তারপরে কমেন্ট করেছো পার্থ দাস ভাই, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন। আজকে কিন্তু আমাদের পার্থ দাস ভাই প্রথম হতে পারলো না, আজকে আমাদের পাপ্পু ভাই প্রথম হয়ে গেছে। যাই হোক, এক ভাই তো হয়েছে দু ভাইয়ের মধ্যে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো আমাদের পাপ্পু দে ভাই, পার্থ দাস ভাই, কিউট দিশা ব্লগস। তারপরে আবারও কমেন্ট করেছো পার্থ দাস ভাই, আবারও পাপ্পু দে ভাই, তারপরে শ্রাবন্তী হাজরা, মানে মনে হচ্ছে কম্পিটিশন চলছে। তারপরে সন্ধ্যা মণ্ডল, তারপরে আবারও পার্থ দাস ভাই, সন্ধ্যা মণ্ডল, তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই, সুপর্ণা বোন, তারপর পার্থ দাস আবারও পরপর দুটো কমেন্ট করেছে, 3টে কমেন্ট করেছে। তারপরে আমাদের কমেন্ট করেছো রূপা দে। আচ্ছা, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া। তারপরে মনি দি, এক মিনিট একটু দেখে নি, নমিতা মণ্ডল। আচ্ছা, নমিতা মণ্ডল কমেন্ট করেছো, বলেছো একটু কমেন্টটা পড়বো। বলেছো সত্যি বোন, প্রেতাত্মা বলে কিছু আছে। এখনকার বৈজ্ঞানিক যতই যাই বলো, কিন্তু এখন আস্তে আস্তে সবাই কিন্তু সেই পুরোনো দিনে ফিরে আসছি, এটা তো বলে কিছু আছে। তুমি ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। যারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস না করতে পারে, তারা একটা মানে গল্প ছলে শুনতে পারে, বাট আত্মা এখনো আছে, এখনো আছে। আমি তোমাদেরকে কি বলবো, রাখি পূর্ণিমার দিন আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যদি ভিডিওটা পাই আমি দিয়ে দেবো। তারপরে সুকন্যা, আচ্ছা বলেছে দিদি মাতালের অ্যাক্টিংটা ভালোই করেছো। হ্যাঁ ভাই, অ্যাক্টিং করি, তো অ্যাক্টিং তো পারবোই, অ্যাক্টিং তো আমাদের শিখতে হয়েছে না টাকা দিয়ে। আচ্ছা, তারপর মৌয়া পাল, তারপরে আমাকে কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, পরপর দুটো। তারপরে সুজাতা দাস, সন্ধ্যা মণ্ডল, তারপরে কমেন্ট করেছো পার্থ দাস, পরপর 3টে 4টে। মুকুল দাস ভাই, শিলা বসু, শিহরণ লাগছিল। আচ্ছা মা সোনা, আচ্ছা সত্যি ঘটনাটা খুবই ক্রিপি ছিল। সন্ধ্যা মণ্ডল, পিন্টু ঘোষ, শুভঙ্কর ঘোড়ই, দিদিভাই প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি নেই, কদিন ধরে বন্ধ আছে। প্রচুর বৃষ্টি হয়েছে, কাদা কাদা হয়ে গেছিল। আর দীঘা মোহনার সাইডে বৃষ্টি হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি আসছি,
দীঘায় আমি যাব, আমার ওখানে একটুখানি কাজ আছে। আসলে কাজ ছাড়া তো সত্যি যাওয়া হয় না, বলবো কি কাজ। তারপর পাপ্পু দে, যখন যাব তখন বলবো। যাব আমি হয়তো আহ এর মধ্যেই চলে যাব। আচ্ছা, তারপর পূজা দাস কমেন্ট করেছো, শামিমা সামরোস। আচ্ছা, তারপর অরুণ মাইতি বলেছো, দিদি সত্যি কথা বলছি, আগে শুনতাম না তোমার ভৌতিক ঘটনা, বাট দীঘার ঘটনা শোনার পর থেকে খুব ভালো লাগে তোমার ভৌতিক ঘটনাগুলো। অল দ্য বেস্ট, তুমিও খুব ভালো থেকো, অল দ্য বেস্ট ইউ টু। আচ্ছা, তারপরে নীলিমা মজুমদার, তারপরে কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, পল্লবী মল্লিক, তারপরে কমেন্ট করেছো নীলু মজুমদার, পার্থ দাস, সন্ধ্যা মণ্ডল, তারপরে দোলার দুনিয়া, তারপর অনেকে 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 কমেন্ট করেছো। আচ্ছা, কাকলি সেন, তারপরে জলি হাজরা, তারপরে সন্ধ্যা মণ্ডল, দিদিভাই কিষাণু মান্না, সুপর্ণা দাস, মণিদীপা ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো পাপ্পু দে ভাই আবারও, তারপর নীলু মজুমদার, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, ভারতী দত্ত, তারপর কমেন্ট করেছো রাজা মল্লিক, প্রদীপ দাস, গঙ্গা বৈরাগী, সুমনা ভট্টাচার্য, আব্দুল হক ভাই, অনেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। মনোরমা মুখোপাধ্যায়, মনোরমা মুখার্জি, আচ্ছা পার্থ দাস, তারপরে নিবেদিতা কর কমেন্ট করেছো, মিম কমেন্ট করেছো, কামাল মোল্লা কমেন্ট করেছো, বলেছো দারুণ, আপনাকে অনেক ভালোবাসা, পাশে থাকবেন। তারপরে কমেন্ট করেছো সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে নন্দিতা সিংহ, তারপরে কমেন্ট করেছো রূপসা শেঠ। আচ্ছা, তারপরে সোমা দাস পরিবার থেকে, তারপর একদম শেষে প্যান্থার গেমিং বয়টি দাদা ভাই বলেছো আজ অনেক মাস হলো তোমার ঘটনা শুনছি, আর এত ঘটনা শুনি এতটা ভালো ভয় লাগে না, তবে আজকের ঘটনাটা শুনে খুব ভয় পেয়েছি। ওই মহিলাটি রণজিতের পাড়ার আন্টি ছিল, মারা গিয়েও রণজিৎ ভাইকে বাঁচিয়ে দিয়েছিল। একদম ঠিক, ভালো থেকো, আর তুমিও খুব ভালো থেকো। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। বুঝতেই পারছো ঘেমে আমি পানি পানি হয়ে গেছি। সবাইকে বললাম আগামীকাল আমাদের দুপুর 3টেও ঘটনা আসবে। আজকে যদিও আমি এখন ঘটনাটা দিনের বেলা, এখন বাজে 1টা, তোমাদের সাথে ঘটনাটা রেকর্ড করছি, জাস্ট আমি কাজবাজ করে বেরোবো। আমি যাব বড় মায়ের মন্দিরে। তোমরা অনেকেই মায়ের পুজোর মূল্য পাঠাচ্ছ, আমি বড় মাকে দিয়ে আসবো। আবারও যাব কৌশিকী অমাবস্যার সময়, তো আজকেও বেরোবো, যার জন্য সকাল থেকে এখনো পর্যন্ত কিছু না খেয়ে রয়েছি। চলো, টাটা, লাভ ইউ টু, গুড নাইট।